বন্ধুরা দেখেন, এক মায়ের কত সন্তান। মা সন্তানের ভালোবাসা সবসময় অনন্য, আর সেটা সেন্ট মার্টিনে আসলেই দেখা যায়। এখান 10 টাকা দাম, টাকা দিয়ে কিছু হয়? এই যে মজাটা, এটা টাকা দিয়ে কিনতে পারবা? এই যে তোমরা এখন এই যে বালি বানায় মজা করতেছো, এটা কিনতে পারবা টাকা দিয়ে? হবে? আমার মতো যখন বয়স হবে তখন দেখবে যে অনেক টাকা আছে, মজা নাই, জীবন নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমরা একটা বিশাল বাহিনী পেয়েছি। হ্যাঁ দাদুরা, আসো। এরা সবাই আবদার করছে আমার কাছে চিপস খাবে। এই যে এগুলা যে দেখতে পাচ্ছেন মাটি, এগুলো হচ্ছে জাল নিচের দিকে টেনে রাখে। আর এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন বয়া, এগুলো হচ্ছে জালটা উপরে ভাসিয়ে রাখে আর কি। এই প্রবালগুলো হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে, কিন্তু এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিক, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই দেখেন প্লাস্টিকের প্যাকেট, যে পলিথিনও রয়েছে, স্যান্ডেল, প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে মাটির সাথে মিশে যায়, কিন্তু এই যে প্লাস্টিক আইটেম যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু, এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেটা দেখার জন্য শুধু বাঙালিরাই আসেন, বিদেশির সংখ্যা অনেক কম। কিন্তু এই দেশে বসে আপনারা যদি মালদ্বীপের ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা সত্যি গর্বিত এরকম একটা দ্বীপ আমাদের বাংলাদেশেই অবস্থিত। আমি আসলে বড় কুচি দেখতে পাচ্ছি, নিচে আসলে জিনিসগুলো কই, ও আচ্ছা আচ্ছা, এটা আলাদাভাবে দেওয়া আছে। আবার এখানে দেখেন এই যে বিভিন্ন ফ্লেভার এগুলো দিচ্ছে আলাদা আলাদা। এটার একটা কালারফুল একটা জিনিস বানানো হচ্ছে, উপরে আবার আর একটা জিনিস দেওয়া হচ্ছে। এই যে দেখেন, দেখতেই মানে জিনিসটা আপনার জিভে জল চলে আসবে। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সি ট্রাকে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসতে হয়, আর আজকের পর্বে আমরা আপনাদেরকে জেটি ঘাট থেকে সানসেট বিচ পর্যন্ত ঘুরিয়ে দেখাবো, আর তার পাশাপাশি দেখব এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। বন্ধুরা, আমরা এখন সেন্ট মার্টিনের বিচে চলে এসেছি। এটা হচ্ছে জেটি ঘাট। এই জেটি ঘাটে এইমাত্র শিপ এসে পৌঁছেছে। এটাই হচ্ছে সেন্ট মার্টিনের বিখ্যাত জেটি ঘাট, আর এই জেটির পাশেই রয়েছে নয়নাভিরাম বিচ। এখানেও ছাতা ভাড়া পাওয়া যায়, অনেকেই ছাতা ভাড়া নিয়ে বসেছেন। জেটি ঘাটের পাশে কিছু স্পিড বোট রয়েছে, কিছু মাছ ধরার ট্রলার রয়েছে, আর এলোমেলো কিছু নৌকা ভাসছে। আসলে এই জায়গার পরিবেশটা অত্যন্ত চমৎকার। ছোট ছোট বাচ্চারা খেলছে। কি বানাও তোমরা? এখান 10 টাকা দাম, টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে কিছু হয়? এই যে মজাটা, এটা টাকা দিয়ে কিনতে পারবা? এই যে তোমরা এখন এই যে বালি বানায় মজা করতেছো, এটা কিনতে পারবা টাকা দিয়ে? হবে? আমার মতো যখন বয়স হবে তখন দেখবে যে অনেক টাকা আছে, মজা নাই, জীবন নষ্ট হয়ে গেছে। কি নাম তোমার? মাহিয়া। মাহিয়া, মাশাআল্লাহ। তুমি কি বানাও? শুরু। শুরু? শুরু কি? হ্যাঁ, মাছ। মাছ বানাও? তোমার বাসা এখানে? কি বানাও? শুরু? শুরু। তুমি কি করো? শুরু বানাছে। ফেসবুকের চেয়েও বড় জায়গায় ছেড়ে দেবো, ইউটিউবে সবাই তোমাদেরকে দেখবে। এখানে নতুন জাল তুলতেছে। এই বোটগুলো সাগরে যাবে, এই জন্য প্রিপারেশন নিচ্ছে। নতুন জাল তৈরি করা হয়েছে, এই জালগুলো এখন তুলছে। কয়দিনের জন্য যাবেন সাগরে? আমরা যাই 5-6 দিনের জন্য। কত দূর যান আপনারা? বঙ্গোপসাগরের দিকে যাই, মায়ানমারের দিকে যাই, ওদিকে একটু বেশি ঢুকে না আর কি। ওদের বর্ডারে। মায়ানমারে তো এখন ভেজাল চলতেছে না? হ্যাঁ, এই জন্য না ঢোকাটাই ভালো মনে হয় না? হ্যাঁ, না ঢুকে যাই ভালো। গোলাগুলি করে হারামজাদারা, আবার জেলে ধরে নিয়ে গেছে 2-3টা জাহাজ নাকি শুনলাম। হ্যাঁ, এটা তো মাঝে মধ্যে ধরে। মাছ কিরকম পান আপনারা? কিন্তু মাছ একটু কম। কেন? এই শীতকালে কম থাকে নাকি? শীতকালে একটু কম থাকে, ওই পানির নিচে থাকে, উপরে ওঠে না। হ্যাঁ, এখন একটু আপনার এই যে গরমকাল আসলে আবার মাছ উপরে উঠবে। হ্যাঁ, শীতকালে বেশিরভাগ পানির নিচেই ঘুমায় থাকে মনে হয়। মাছ বেশি গভীর পানিতে চলে যায়। গভীর পানিতে চলে যায় না? গভীর পানি একটু গরম তো। হুম। গভীর পানিতে চলে যায়। কয় টাকার মাছ পান এক লটে? এক লটে বলতে গেলে ভাগ্যতে যেরকম টাকা আর কি। ভাগ্যতে মনে করেন উপরওয়ালা মন চাইলে 5 লাখ, 3 লাখ, 2 লাখ। এটা তো মহাজন দেয় না, দাদন? না, দাদন দেয়, ফিশারি হলো মহাজন। ওদেরকে মাছ পাইলে মাছটা ওদেরকে দিতে হয়, ওরা রেটটা দিয়ে দিত। আর এটাকে আপনারা নিজের খরচে যান নাকি?
হ্যাঁ আমাদের নিজের খরচ। খাবার নিয়ে যান? খাবার নিয়ে যাই আমরা একটা টলার বাইরেতে 40,000 50,000 টাকা খরচ হয় তেল সহ। কয়জন যান আপনারা? 6 জন 7 জন 5 জন। তো কষ্ট হয় না? মাঝে মাঝে তো ঝড়ের মধ্যেও পড়েন না? কষ্ট ছাড়া কাম আছে নাকি? না তা তো অবশ্যই। কাম বলতে গেলে প্রচুর কষ্টও রিস্ক। হ্যাঁ জীবনের ঝুঁকি থাকে। হ্যাঁ কিন্তু আপনারা কোনো সিগন্যাল টিগনাল পান যে ধরেন এই ঝড় উঠছে বা ঘূর্ণিঝড় উঠছে এগুলা? না এরকম ওগুলো পাই না, আমরা তো বুঝতে পারি আর কি আবহাওয়া দেখে। আবহাওয়া দেখে বুঝেন? হ্যাঁ এই যে কক্সেস বাজারে ধরেন একটা ওই যে নতুন অ্যাপস করছে, মোবাইলে মেসেজ চলে যায়, আপনাদের কাছে মেসেজটা আসে না? মাঝে মধ্যে আসে, আমাদের অ্যাপস এরকম চালু করলে আর কি, বড় মোবাইল নিয়ে গেলে আসে আর কি। আমরা তো আর বড় মোবাইল নিয়ে যাই। কেন বড় না তো ছোট মোবাইলও আসে নাকি? ছোট মোবাইলে এখনো তো আসে না আমাদের। এখনো আসে না? না। তাহলে বড় মোবাইল নিয়ে যান না কেন? এটা তো ভালো একটা অ্যাপস করছে। আপনার 5 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে যত নৌকা থাকে সবার কাছেই মেসেজ চলে যায়। 5 বর্গ কিলোমিটার বলতে গেলে আমরা তো এর বাইরে অনেকবার চলে অনেক সময় বাইরে চলে যান। এগুলো কি বানাইতেছে? এগুলাই যে এরকম করব। ও আচ্ছা আচ্ছা, এটা কি ভাসে? না এটা পানির নিচে যাবে। ও এটা যায় পানির নিচে, আর এটা হলো ভাসে। জালকে এটা জাল নিচের দিকে রাখবে, এটা জাল উপর দিকে, আর এটা জাল উপরের দিকে রাখবে। হ্যাঁ সোজা রাখবে। এইভাবে জালটা ভেসে থাকে আর কি। হ্যাঁ আর মাছগুলো এসে আটকা পড়ে না? এই যে এগুলা যে দেখতে পাচ্ছেন মাটি, এগুলো হচ্ছে জাল নিচের দিকে টেনে রাখে। আর এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন বয়া, এগুলো হচ্ছে জালটা উপরে ভাসিয়ে রাখে আর কি। আপনাদের এই জাল কয় টাকার নেন এখান থেকে? এখান থেকে জাল মনে করেন 5-6 লক্ষ টাকার আমরা রেডি করে নিয়ে যাই। 5-6 লাখ টাকা? হ্যাঁ। এই জাল কি মানে একবার ব্যবহার করেন না বারবার ব্যবহার করেন? বারবার বলতে গেলে আপনার আমাদের ভাগ্যে যদি রাখে আল্লাহ, যে বারবার ব্যবহার করতে পারি, মনে করেন 10-15-20 দিন 1 মাস। আর যদি আল্লাহ যদি ভাগ্যে না রাখে একদিনে চলে যায়। কেন একদিনে যায়? কেন একদিনে চলে যায়? যে আমরা জাল মারি এখানে সাগরের মাঝখানে তো আর পাথর দেখা যায় না, নিচে পাথর আছে মাঝে মাঝে। ওইখানেও পাথর আছে? হ্যাঁ পাথরের দ্বীপ আছে। কি পাথর? ওই যে পাথরের দ্বীপ আছে? হ্যাঁ বড় বড় মানে ওই যে এরকম কোরাল দ্বীপ? হ্যাঁ হ্যাঁ নিচে উপর থেকে পানিই থাকবে। ও নিচে মানে নিচে পাথর আছে। ডুবো পাথর মানে? পাথর বলতে হলো এগুলো তো হলো কোরাল। হ্যাঁ প্রবাল পাথর আছে। হ্যাঁ প্রবাল পাথর আছে। হ্যাঁ এখানে পড়লে জালটা ছিঁড়ে যায় আর কি। ছিঁড়ে গেলে আর তো জাল পাই আর পাওয়া যায় না। না হ্যাঁ। আপনারা সবাই একসাথে না? হ্যাঁ আমরা 6-7 জন একসাথে থাকি। হ্যাঁ আমরা এখানে স্থানীয়, ওই যে আমাদের বাড়ি উপরে। আমার বাড়ি হলো ব্লুমেনের পাশে, ওই মেন রোডের পাশে আর কি। বন্ধুরা আমরা একটা বিশাল বাহিনী পেয়েছি। হ্যাঁ দাদুরা আসো। এরা সবাই আবদার করছে আমার কাছে চিপস খাবে, তাই এখন এদেরকে নিয়ে দোকানে যাচ্ছি। এটা খাবা তো তোমরা? সমস্যা নাই তো? নাও বিসমিল্লাহ। হ্যাঁ খুশি তো সবাই? দৌড় দৌড় দৌড়। বাচ্চারা সবাই খুব খুশি, চিপস পাই নাই, এখানে তাদেরকে চানাচুর দিলাম, তাতেই তারা খুশি। বন্ধুরা আমরা এখন জেটির পাশে বিচে একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্য। এখানে একজন মামাকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখন ব্যবসা কেমন চলে মামা? তেমন ভালো নাই, কিন্তু এখন মোটামুটি আর কি, আগের মতো নয়। কেন? টুরিস্ট তো বেশি আসে না কম টুরিস্টটা আসে? আসার জার্নিটা হলো সমস্যা। আগে টুরিস্টটা আসতো এখানে 12টায় আসলে তারা অনেক সময় ঘোরাফেরা করতো, যারা রানিং হচ্ছে তারা যেতে পারতো, আর যারা থেকে যায় তারা মনে করেন কিছু সময় পেত। এখন আসে বিকাল বেলায়, তারা কি ঘুরবে নাকি তারা ব্যস্ত তো হোটেলে মোটরে যায় থাকবে, তাদের হোটেল নিয়ে ব্যস্ত থাকে, আগের মতো ঘোরাফেরা তাদের নেই। সেই জন্য ব্যবসার কোনো মজা নাই, আর পর্যটকেরও কোনো মজা নেই, তাদের জন্য খুব কষ্ট হইতেছে। মনে করে আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি, এখন 6-7-8 ঘন্টা জার্নি। তারা তো মনে করেন ওই যে আসার পথে তারা ক্লান্ত হয়ে যায়। আচ্ছা এই সমস্যাটা কি? ওই যে টেকনাফ দিয়ে ছাড়ে না কেন জাহাজ? এটা সরকার জানবে। শুনলাম নাকি মায়ানমার ওখানে একটু হারি একটা সমস্যা হওয়ার পরে এখন মায়ানমার নিয়ে গন্ডগোল লাগার পরেও নাকি আসার সমস্যা হইতেছে এটি। হ্যাঁ তাই হচ্ছে, ওই মায়ানমারের ওইখান থেকে গোলাগুলি করে আর কি। আর ওইটা একদম আসে নাফ নদী দিয়ে, তো তো ওইটা তো বর্ডার, মনে করেন যে অর্ধেক বাংলাদেশের মধ্যে পড়ছে আর অর্ধেক পড়ছে মায়ানমারের মধ্যে, এই কারণে ওইখানে গোলাগুলি করে ওরা। হ্যাঁ আর এটা তো মায়ানমার সরকারের অধীনে নাই, আরাকান ওই সীমানাটা হচ্ছে আরাকানের সীমানা, ওই আরাকান সেনাবাহিনী ওই জায়গাটা দখল করে নিছে, যার কারণে ওইখানে আর আগের মতো শান্তি নাই। আমি তো টুরিস্টের জন্য কোনো মালামাল তুলি নাই, তো যা মালামাল তুলতে এগুলো জেলেদের জন্য। আচ্ছা আচ্ছা জেলেদের জন্য? হ্যাঁ জেলেদের জন্য। দেখেন আমার এখানে এখন চিপ টিপ পর্যটকের কোনো মালামাল নাই। দেখলাম তো পর্যটকের এখন অনেক ক্লান্ত, আসা যাওয়া নিয়ে তারা ব্যস্ত থাকে, আগের মতো কেনাকাটাতে নেই।
এখন কত বেচা কিনা হয় কত দিনে? আমার দিনে অলরেডি এখন 3-4 হাজার মতো হয়। পর্যটক যখন আসতো আগে তখন আমার 10-12 হাজার টাকা ব্যবসা হতো। 10-12 হাজার টাকা ব্যবসায়ী হতো? ব্যবসায়ী হতো। তাহলে এখন তো মনে হয় 1,000 টাকা হয় না? এখন মনে করেন ও জেলেরা গেলে 2-4 হাজার টাকা মতো এর ভিতরে। এতে তো সংসার চালানোর সমস্যা। হ্যাঁ, সমস্যাই। নরমাল দিনে তো মনে হয় এই 1,000 1,000 এত খুবই খারাপ অবস্থা আপনাদের। তারপরে আবার এগুলো চলে গেলে তো এরপরে ব্যবসা আরো কমে যাবে। আরো তো কমে যাবে, অলরেডি কমে যাবে। আমার থাকলে কি হবো, আমার মোটামুটি জেলে থাকলে তো আমার 2-3 হাজার 4 হাজার থাকবেই। এই যে বাজারে যে দোকানপাটগুলি করছে, হোটেল মোটেল করছে, এদের কিছু হবে না। সিজন তো ফেব্রুয়ারি মাসে শেষ, তাই না? ফেব্রুয়ারি শেষ হওয়ার পরে তারপরে শুধু জেলের উপর আপনাদের নির্ভর করে। হ্যাঁ, জেলেদের উপর নির্ভর। বন্ধুরা দেখেন, এক মায়ের কত সন্তান। এখানে সেন্ট মার্টিনে আসলে আপনারা অসংখ্য কুকুর দেখতে পাবেন, যেটা আমাদের ঢাকা শহরে হয় না। ঢাকা শহরে সাধারণত কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে বন্ধা করে রাখা হয়, যার কারণে তারা মাতৃত্বের স্বাদ আর পায় না। যদিও এটা প্রাকৃতিকভাবে করা হয় মানুষের সিকিউরিটির জন্য, কিন্তু এটাও কিন্তু এক ধরনের জুলুম। মা সন্তানের ভালোবাসা সবসময়ই অনন্য, আর সেটা সেন্ট মার্টিনে আসলেই দেখা যায়। এগুলো হচ্ছে শুটকি বানানোর জায়গা। এই যে দেখেন, এখানে শুটকি বানানো হচ্ছে, রোদে শুকা দেওয়া হয়েছে। এখন মাছের সংখ্যা একটু কম, যেহেতু শীতকাল, তাই শুটকি বানানোর প্রসিডিউরটাও একটু কমই হচ্ছে। এখানে জায়গায় জায়গায় অনেক মাচাই আপনারা দেখতে পাবেন। এইসব মাচাগুলোতে শুটকি বানানো হয়, প্রচুর মাচা রয়েছে। এখানে স্থানীয়রা যারা মাছ ধরেন তারা অনেকেই শুটকি ব্যবসার সাথে জড়িত এবং এই শুটকি বানায় তারা। এই জায়গাগুলোতে কাকের উৎপাত সবসময় লেগেই থাকে, অসংখ্য কাক। এগুলো সব কিন্তু শুটকি খাওয়ার ধান্দায় আছে, কিন্তু শুটকি সব তুলে নেওয়া হয়েছে, যার কারণে ওরা এখন বুভুক্ষ অবস্থায় পড়ে আছে। সেন্ট মার্টিনে আসলে যে জিনিসটা আপনাদের ভালো লাগবে তা হচ্ছে এখানে বিশাল বড় বিচ, কিন্তু সেই তুলনায় মানুষের সংখ্যা খুবই কম। বিশেষ করে আগেও সেন্ট মার্টিনে মানুষ কম আসতো, কিন্তু এখন আরও বেশি কম আসে, কারণ সরকারের রেস্ট্রিকশনের কারণে। প্রাকৃতিক বিপর্যয় ঠেকানোর জন্য দিনে 2000-এর বেশি পর্যটক এখানে আসতে পারে না, যার কারণে এই বিচটা আপনারা সবসময় খোলামেলাই পাবেন, যেটা কিন্তু কক্সবাজারে গেলে কখনোই পাবেন না। এখানে জেলেরা মাছ ধরছে, জাল টেনে তারা কিন্তু একত্রিত করছে মাছগুলোকে জালে আটকানোর জন্য। শেষ বিকেলের আলোয় তাদের মাছ ধরার দৃশ্য অতীব চমৎকার। দূরে দেখেন মাছ লাফাচ্ছে, তারা জালকে নিয়ন্ত্রণ করতেছে মাছগুলোকে একসাথে রাখার জন্য। মাছগুলো জালে আটকা পড়েছে, কিন্তু সাইজে খুব ছোট। তীরে উঠাবেন নাকি নৌকার মধ্যে নেবেন? এখানে উঠাবেন। ও, কি মাছ পাওয়া যায় এটার মধ্যে? ছোট মাছ না বড় পাওয়া যায়? ছোট আর বড়। বড় কি পাওয়া যায়? ও, সাগরের মাছ পাওয়া যায় না? জায়গায় জায়গায় মাছ ধরার ট্রলার, এরা মাছ ধরে ফিরে এসেছে গভীর সমুদ্র থেকে। এগুলো ছোট ট্রলার, এগুলো বেশি দূর যায় না, কাছাকাছি গিয়ে জাল ফেলে মাছ ধরে আবার চলে আসে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা সেন্ট মার্টিনের রয়্যাল বিচে চলে এসেছি। আমার পেছনে ওই যে আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জেটি ঘাটের জাহাজ। জেটি ঘাট থেকে সোজা হেঁটে আসলে এখানে হচ্ছে রয়্যাল বিচ। তবে এই কর্নারটা খুব ডেঞ্জারাস, এখানে পানির গভীরতা অনেক বেশি এবং হুট করে পানি নিচের দিকে নেমে যায়, যার কারণে এখানে নেমে গোসল করাটা একদমই নিরাপদ নয়। বিশেষ করে আপনারা যারা ট্যুরিস্ট বেড়াতে আসবেন, এই জায়গা থেকে খুবই সাবধান থাকবেন এখানে পানিতে নামার ক্ষেত্রে। এখানে বাংলাদেশের অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, যার কারণে অবশ্যই আপনারা এখানে নামা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, কক্সবাজারের বিচে ভাটার সময় নামা নিষেধ, আর সেন্ট মার্টিনে কিন্তু হচ্ছে উল্টো, এখানে জোয়ারের সময় নামা নিষেধ, কারণ এটা একটা দ্বীপ। এখানে হুট করে পানির গভীরতা অনেক বেশি হয়ে যায়, যার কারণে জোয়ারের সময় আপনারা যখন নামবেন, এখানে প্রবালের কারণে যে অনেক বেশি গভীরতা হয় সেটা বোঝা যায় না, যার কারণে আপনারা ডুবে যেতে পারেন এবং আল্লাহ না করুক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আপনারা অবশ্যই জোয়ারের সময় এখানে নামা থেকে সাবধান থাকবেন। জেটি ঘাট থেকে দ্বীপের এই অংশে কোনো প্রবাল নেই, তবে আপনারা একটু হেঁটে গেলেই ইনানি বিচের মতো প্রবাল দেখতে পারবেন। মূলত এই সেন্ট মার্টিন দ্বীপটা পুরাটাই প্রবাল দিয়ে তৈরি হয়েছে, আর উপরে আপনারা যে বালুর স্তর দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা খোঁড়া শুরু করেন, অল্প কিছু নিচেই আপনারা প্রবাল খুঁজে পাবেন। তবে প্রাকৃতিক কোনো রকমের সৌন্দর্য অবশ্যই আমাদের নষ্ট করা উচিত নয়। অবশেষে আমরা প্রবাল দ্বীপে চলে এসেছি।
সেন্ট মার্টিনের এই অংশে প্রচুর প্রবাল আপনারা খুঁজে পাবেন। এখন সমুদ্রে মূলত ভাটা চলছে, তাই প্রবালগুলো উপরে ভেসে উঠেছে। এগুলো কিন্তু যখন জোয়ার থাকে তখন পানির নিচে থাকে, আর ওই সময়ে আপনারা যদি নামেন তখন পানির গভীরতা, ঢেউ এবং এই প্রবালের ধারালো অংশ মিলে আপনারা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এই কারণে এখানে জোয়ারের সময় নামা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেশিরভাগ পর্যটকরাই এই অংশে আসে। বিচের এই অংশে অনেক প্রবাল রয়েছে, এখানেই এসে তারা বিকালবেলা ছবি তোলে। তবে এই দ্বীপের যেখানেই আপনারা যাবেন সেখানেই আলাদা আলাদা সৌন্দর্য খুঁজে পাবেন, যেটা কক্সবাজারে কিন্তু নেই। কিন্তু এখানে এক এক জায়গায় এক এক রং, তাই এটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পানি এতটাই স্বচ্ছ, কাঁচের মতো মনে হবে আপনাদের কাছে। আর এখানে গভীরতা কিন্তু বোঝা যায় না, আমি দেখেন হাত দিয়ে দেখাচ্ছি, এখানে আসলে কিন্তু অনেক গভীর, কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে এই যেন একদম পানির সাথেই লেগে আছে। এখানে একটা মাছ আটকা পড়ছে, সে দৌড়াদৌড়ি করছে এখন। যেমনটা দেখতে পাচ্ছেন এই প্রবালের সাথে এই শামুকগুলো মিলে কিন্তু একটা ধারালো পরিস্থিতি তৈরি হয়, যার কারণে এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেটা দেখার জন্য শুধু বাঙালিরাই আসেন, বিদেশির সংখ্যা অনেক কম। কিন্তু এই দেশে বসে আপনারা যদি মালদ্বীপের ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা সত্যি গর্বিত এরকম একটা দ্বীপ আমাদের বাংলাদেশেই অবস্থিত। বিচের এই অংশে আপনারা যত দূর হেঁটে যাবেন শুধু প্রবাল আর প্রবাল দেখতে পাবেন, কিন্তু একটু পরেই জোয়ার চলে আসবে, তখন কিন্তু এগুলো সব পানির নিচে ঢাকা পড়ে যাবে। আপনারা তখন এই উপরের যে বিচটা দেখতে পাচ্ছেন ওই বিচের অংশটুকুই দেখতে পাবেন, আর এই প্রবালগুলো আর চোখে পড়বে না। আর যেহেতু জোয়ারের অংশটা সারা রাতভর চলে, যার কারণে ওই সময় আসলে গোসল করতে নামাটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাই আপনারা যারা গোসল করতে চান তারা দুপুরবেলা কিংবা বিকেলবেলা গোসল করতে পারেন, এই সময়টা সম্পূর্ণ নিরাপদ। তারপরও বিচের আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই কর্নারটায় আপনারা নামবেন না, এটাকে একটা ডেড কর্নার বলা হয়। এই জায়গায় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, নজির রয়েছে, বহু নজির রয়েছে। এই প্রবালগুলো হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে, কিন্তু এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এটা কিন্তু এখানকার স্থানীয় কেউ ফেলেনি, এটা কিন্তু সমুদ্রের নিচ থেকে ভেসে এসেছে। সুতরাং এই প্লাস্টিক, এবং এখানে দেখেন আরও বোতল আছে, প্লাস্টিকের বোতল, এগুলো সমুদ্রের নিচ থেকে ভেসে এসেছে। আসলে আমাদের এই সমুদ্রের নিচে কত যে আবর্জনা রয়েছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই দেখেন প্লাস্টিকের প্যাকেট, যে পলিথিনও রয়েছে, স্যান্ডেল, প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে মাটির সাথে মিশে যায়। কিন্তু এই যে প্লাস্টিক আইটেম যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু সমুদ্রের নিচ থেকে ভেসে এসেছে। এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে, কোনো ধরনের প্লাস্টিকের পণ্য এখানে আনেই না, আর যদিও আনে সেটাও নির্ধারিত জায়গা রয়েছে সেখানে ফেলা হয়। এখানের প্রবালগুলো আরো বেশি সুন্দর, দেখেন এই প্রবালের সাথে সাথে এই যে দেখেন শামুক, ঝিনুক লেগে রয়েছে, এগুলো কিন্তু প্রচণ্ড ধারালো। তাই এই জায়গায় পা ফেলার আগে আপনারা হাজারবার চিন্তা করবেন, যদি খালি পায়ে এখানে হাঁটেন তাহলে আপনাদের পায়ের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই অবশ্যই এখানে হাঁটা থেকে বিরত থাকবেন। এই পুরো জায়গাটা এরকমের সাদা শামুক আর প্রবালের সংমিশ্রণে তৈরি হয়েছে, যেটা দেখতে অতীব চমৎকার, যেন মনে হবে সাদা ছাতা মাথায় দিয়ে কেউ বসে আছে। নিচের এই অংশটা পুরোটাই এরকম প্রবালে ভরা, যেগুলো প্রবাল এবং শামুকের সংমিশ্রণে তৈরি হয়েছে। উপরের অংশে বহু বছর ধরে মরা শামুকের শেলগুলো লেগে লেগে প্রাকৃতিকভাবে এগুলো তৈরি হয়েছে। এখানে জায়গায় জায়গায় আপনারা প্রবাল দেখতে পাবেন, এর সামনেই চমৎকার ছাতা রয়েছে। এই সানসেট পয়েন্টে আসলে আপনারা অসংখ্য ছাতা খুঁজে পাবেন, এগুলো ভাড়া দেওয়া হয়, আপনারা চাইলে ভাড়া নিয়ে বসতে পারেন। আর সেন্ট মার্টিনে আপনারা ঐতিহ্যবাহী যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কুকুর, এটা আপনারা সব জায়গায় খুঁজে পাবেন। এরা মুড়ি খাচ্ছে এখন, মুড়ি খাওয়াচ্ছে একজনে। ভাই ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে। আপনারা এখানে স্থানীয় না? বিকালে সময় কাটাচ্ছেন না? এখানে সবাই বসে বিকালে সময় কাটাচ্ছে। বন্ধুরা এই ছাতাগুলো হচ্ছে 40 টাকা ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়, আপনারা চাইলে এখানে বসতে পারেন, আরামে একটা বিকাল কাটাতে পারেন। নিচের পারে আপনারা আইসক্রিম পাবেন, টক ঝাল মিষ্টি আইসক্রিম বিভিন্ন আইটেম দিয়ে বানানো হয়। এখানে মুড়ি আছে, মুড়ি খেতে পারেন। এই আইসক্রিম কত করে? আইসক্রিমের লোক কই? 50 টাকা। আর এই মুড়ি 20 টাকা। আমার একটা আইসক্রিম দেন, আইসক্রিম খাই। আমরা এখন টক ঝাল মিষ্টি আইসক্রিম খাওয়ার জন্য আসছি, দেখি আসলে এই জিনিসটা কেমন। বানানোর প্রসিডিউরটাও একটু আলাদা। এই যে দেখেন বরফ এখানে রাখছে একটা মেশিনের মধ্যে, তারপরে এর ভিতরে আবার এই যে দেখেন পুদিনা পাতা দিছে, বাহ মাশাআল্লাহ। তার সাথে এই যে লেবু দিচ্ছে, অদ্ভুত। এই যে আবার এখানে কাঁচামরিচ দিচ্ছে। আমার বাপ জন্মে আমি এই ধরনের আইসক্রিম আমি দেখি নাই, কোথা থেকে পাইছে আল্লাহ জানে।
আল্লাহ ওনার বরকত দান করুক। মাশাআল্লাহ, ডিফারেন্ট রেসিপিটা। সাথে কিন্তু আরও বিভিন্ন টাইপের আইটেম দেওয়া হবে এখানে। যে দেখেন বিভিন্ন কালারফুল জিনিসগুলো আমার দিকে তাকায় আছে। এখনই গন্ধে আমি আকুল হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। এটা কি? এটা হবে যে তেঁতুলের রস দেওয়া হচ্ছে, দেখেন। ওয়াও। আর ওইগুলো কি, ওই যে বিভিন্ন কালার, অন্যগুলো? ও, ওটা আলাদা আলাদা ফ্লেভার না? ওই যে কমলাটা কি? ওটা ম্যাঙ্গো। আর ওই যে লালটা স্ট্রবেরি। আর ওইটা এটা লেমন। আর ওই পাশেরটা অরেঞ্জ। আর এই যে এটা হচ্ছে তেঁতুল। হ্যাঁ, এটা সুতরাং আপনারা বিভিন্ন ফ্লেভারের পাবেন। আর এখন হচ্ছে যে এই যে দেখেন বরফ কুচি করা হচ্ছে, যথেষ্ট হাইজিন মেনটেন করে করা হয়। বরফ কুচি নেওয়া হলো, দেওয়া হচ্ছে। এই আমার আইসক্রিম রেডি। আমি আসলে বরফ কুচি দেখতে পাচ্ছি, নিচে আসলে জিনিসগুলো কই। ও আচ্ছা আচ্ছা, এটা আলাদাভাবে দেওয়া হচ্ছে। আবার এইখানে দেখেন এই যে বিভিন্ন ফ্লেভার এগুলো দিচ্ছে আলাদা আলাদা। এটার একটা কালারফুল একটা জিনিস বানানো হচ্ছে, উপরে আবার আর একটা জিনিস দেওয়া হচ্ছে। এই যে দেখেন, দেখতেই মানে জিনিসটা আপনার জিভে জল চলে আসবে। হ্যাঁ, দেখতেই একটা মনোরম জিনিস। দাম হিসাবে আসলে জিনিসটা ভালোই, খেয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ। আমরা এখন টক ঝাল মিষ্টি আইসক্রিম খাচ্ছি সেন্ট মার্টিন সাগরের পাড়ে বসে। এই আমার আইসক্রিম, অতীব চমৎকার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যা কিছু দেওয়া হচ্ছে সব কিছু ফ্রেশ, ন্যাচারাল, কোনো কিছু প্রসেস না। এই কারণে এটার ফ্লেভারটা খুবই ভালো। মাশাআল্লাহ। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, এখানে কয় বছর ধরে এই আইসক্রিম বিক্রি করেন? আমি এই জায়গায় 8 বছর, 2016 সাল থেকে। 16 সাল থেকে? মাশাআল্লাহ, অনেক দিন ধরে তো। এখন ব্যবসা কেমন হয়? টুরিস্ট কেমন আসে? এখন মামা মানুষজন কম, ঠিক আছে। মানুষজন কম কেন? ওই যে 2000 লোক আসে এই জন্য না? জি জি, 2000 লোকে সেন্ট মার্টিনে কিছুই হবে না। 10,000-এর উপরে হোটেল আছে এই জায়গায়। তারপরে দিনে কেমন ব্যবসা থাকে? মোটামুটি কোনো রকম 500-600 টাকা থাকে। 500-600 টাকা? এ তো পেটে পাতে, অবস্থা তো খুবই খারাপ। সিস্টেম। সুতরাং সেন্ট মার্টিনের সানসেট পয়েন্ট থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।